গেল এক বছরে ইউরোপ আমেরিকায় $1.5 বিলিয়ন পোশাক রপ্তানি হারিয়েছে বাংলাদেশ, যার পেছনে বড় কারণ ট্রাম্প ট্যারিফ। কেননা এর ফলে কমেছে চাহিদা, বেড়েছে রপ্তানিকারকদের মধ্যে প্রতিযোগিতারও চাপ। যদিও এই সুযোগ নিয়েছে ভিয়েতনাম, কম্বোডিয়া, এমনকি পাকিস্তানও। বিশ্লেষকরা বলছেন, পণ্যের বৈচিত্র্য বাড়ানো, লিড টাইম ও জ্বালানি সংকট কমানো গেলে রপ্তানি কমতো না বাংলাদেশের। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি সংবাদ যোগে। আমরা প্রতিবেদনেও যেমনটি দেখছিলাম যে ট্রাম্পের ট্যারিফের কারণে আসলে রপ্তানির উপরে অনেকটাই আসলে চাপ বেড়েছে। তার উপরে আবার কিছুদিন আগে আমরা দেখেছি যে সিপিডি দাবি করছে আসলে যে 60টিরও বেশি আসলে শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে এই কিছু মাসের মধ্যে, এবং অন্যদিকে 65% আসলে কর্মী তাদের কর্ম হারিয়েছে। বেকারত্বের সংখ্যাও আমরা দেখছি বাড়ছে। এই মুহূর্তে আসলে যদি জানতে চাই, পোশাক শিল্প খাতের আসলে সবশেষ অবস্থাটা কেমন দেখছেন, যদি জানান মোহাম্মদ নিয়াজ আলী চিশতি। জি, ধন্যবাদ আপনাকে। যেমনটা বলছিলেন যে ট্রাম্পের ট্যারিফ নীতির কারণে আপনার আমাদের রপ্তানি কমে গেছে। আসলে বিষয়টা কি তাই? আমাদের রপ্তানি কমেছে শুধুমাত্র ট্রাম্পের ট্যারিফের কারণে নয়। যুক্তরাষ্ট্র কিন্তু শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশ সহ 71টি দেশে আপনার এই ট্যারিফটা ইমপ্লিমেন্ট করেছে, এবং এটা কিন্তু পরবর্তীকালে আবার এটা কমিয়ে নিয়ে এসছে। তো বাংলাদেশে আসলে প্রতিনিয়ত আমরা বাজার হারাচ্ছি আরো বিভিন্ন কারণে। এর মধ্যে অন্যতম যেটা আমি বলতে পারি যে আপনার কস্ট অফ প্রোডাক্ট, যেটা আপনার আমাদের তৈরি পোশাক বলি আর হলো যে কোনো পণ্য বলি, এটা আমাদের যে তৈরিতে যে খরচটা হয় এটা কিন্তু বেড়ে যাচ্ছে প্রতিনিয়ত। এটার সাথে রয়েছে আপনার আমাদের এফিসিয়েন্ট যে সকল ম্যান পাওয়ার রয়েছে। আমরা জানি যে বাংলাদেশে শ্রম বিশাল একটা বাজার রয়েছে এবং আমাদের লোক সংখ্যা প্রচুর। আনফর্চুনেটলি এটা বড় অপেক্ষা রাখে না যে আমাদের যে সকল লোক সংখ্যা রয়েছে তারা কি সত্যিকার অর্থে কর্মবান্ধব শ্রমিক রয়েছে, কিন্তু তাদের এফিসিয়েন্সি কতটুকু। আপনি আমার যে সকল দেশের নাম উল্লেখ করলেন, পার্শ্ববর্তী দেশ আপনার ভিয়েতনাম বলি, কম্বোডিয়া বলি, বা আপনার লাওস অথবা আপনার চায়না বলি, তাদের একটা শ্রমিক যে কাজ করে আমাদের দেশের 3টা শ্রমিকের সেই কাজ করতে পারে না। এছাড়া রয়েছে আমাদের জ্বালানি সংকট তো রয়েছেই। আমাদের রয়েছে আপনার পোর্টে বিভিন্ন ধরনের জটিলতা, আমাদের ট্রান্সপোর্টেশন সমস্যাটা প্রকট। আপনি চট্টগ্রাম থেকে ঢাকার দূরত্ব কতটুকু? আপনার 220 বা 230 কিলোমিটার হবে হয়তো। একটা পণ্য আপনার ওখান থেকে আপনার ডিসপাচ করার পরে ঢাকা এটা কি আপনার তাহলে বলেন? তো এই সকল সব মিলে কিন্তু আমাদের কস্ট অফ প্রোডাক্ট যেটা সেটা কিন্তু প্রতিনিয়ত বাড়ছে। পাশাপাশি আমাদের বিদেশের সাথে আমাদের প্রতিনিয়ত আমরা বাজার হারাচ্ছি মূলত আমাদের যে কস্ট অফ প্রোডাক্ট এবং আমাদের যে পণ্য যে ভ্যালু, সেই ভ্যালুর সাথে আমাদের যে কাস্টমার যে টার্গেট, সেই টার্গেট কিন্তু আপনার মিলছে না, যার ফলে আপনার আমাদের কাস্টমার চলে যাচ্ছে ওদেরকে পার্শ্ববর্তী দেশগুলোতে, যেখানে তারা এই যে আপনার ডিলে শিপমেন্ট হচ্ছে না, তারা আপনার কম দামে পণ্য পাচ্ছে। এমনি কিন্তু আপনার কোনো কাস্টমার আসছেও না আর কাস্টমার যায়ও না, তার পেছনে কারণগুলো আমাদের ক্ষতি দেখতে হবে। তো আমি মনে করি যে এই সকল দিক থেকে যদি আমরা উত্তরণ পাই, গভর্নমেন্ট যদি পলিসি নির্ধারণ করে, দেখেন এখন আমরা শুনছি যে আগামী 2 বছরের মধ্যে জ্বালানি যে সংকট রয়েছে সেটা সমাধান করবে গভর্নমেন্ট। ভালো কথা, আমরা আশাবাদী যে হ্যাঁ 2 বছর পরে হয়তো আপনার যেভাবে আগাচ্ছে গভর্নমেন্ট যে সকল ইনিশিয়েটিভ নিয়েছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে বলেছে আপনার তাদের একটা পরিকল্পনা নিয়েছে 10 বছর ব্যাপী পরিকল্পনা, এটা খুবই অ্যাপ্রিসিয়েট যে হ্যাঁ আমরা একটা স্টেজে চলে যাব, আমরা হয়তো বা জ্বালানিতে ভবিষ্যতে জ্বালানি সংকট হবে না। কিন্তু বর্তমান যে ক্রাইসিস, সেটা কিন্তু আপনাকে কনসেন্ট্রেট দিতে হবে, সেখানে কিন্তু আপনার ইনিশিয়েটিভ নিতে হবে কিভাবে এখান থেকে উত্তরণ পাওয়া যায়। তা না হলে আপনার আগামী 2 বছর পর যখন বাড়বে, এই 2 বছর আমরা সার্ভাইভ করবো কিভাবে, সেটা কিন্তু মাথা রাখতে হবে। এই 2 বছর যেন আমরা স্মুথলি পরিচালনা করতে পারি আমাদের ফ্যাক্টরিগুলো, আমাদের বিভিন্ন আপনার ব্যবসায়িক যে সকল প্রতিষ্ঠান রয়েছে। এরপরে আপনার 2 বছর বা 10 বছরের পরিকল্পনা ঠিক আছে, তখন আমরা হয়তো স্মুথলি আরো ভালো স্মুথলি চললাম বা আপনার আমাদের কষ্ট কমে গেল। কিন্তু আমাদের এই 2 বছর কিন্তু নিরবচ্ছিন্ন ভাবে আমাদেরকে সেই সাপোর্টটা দিতে হবে। তা নাহলে বাজার যদি একবার হারিয়ে যায়, তাহলে কিন্তু সেটা আবার ব্যাক করা কিন্তু অনেক কঠিন। কারণ আপনি দেখবেন একটা রিলেশনের উপর ডিপেন্ড করে কিন্তু মাত্র আপনার ওই দাম কত সম্পর্ক রিলেশন সৃষ্টি হয়, এটা কিন্তু যত দিন যাবে এই রিলেশনটা কিন্তু তত মজবুত হবে। সে যদি কখনো ব্রেক হয় তাহলে কি হবে, সেই
আমার কাস্টমারটা চলে গেল আরেকটা দেশে, আরেকটা বায়ারের কাছে, বা আরেকটা আপনার যে প্রডিউসার তার কাছে চলে গেল, তখন কিন্তু তার সাথে আর আমার আগের যে বায়াস তার সাথে কিন্তু ভালো একটা সখ্যতা তৈরি হবে, আর ভালো একটা রিলেশন ক্রিয়েট হবে। তখন কিন্তু তার থেকে আবার চলে আসা এটা কিন্তু মানে খুব ইজি বিষয় না। কাজে আমাদের বর্তমান যে বাজারটা, সেই বাজারটাকে ধরে রাখার জন্য যা যা করণীয় আমি মনে করি সরকারকে সেই হিসাবে ইনিশিয়েটিভ নিতে হবে। শুধুমাত্র গার্মেন্টসে না, আদার যে সকল সেক্টর রয়েছে সকল সেক্টর দিকে নজর দিতে হবে। ২ বছর বা ৩ বছর এরকম আপনি ওয়েট করা কিন্তু যারা শিল্প প্রতিষ্ঠান চালায় তাদের পক্ষে কিন্তু সম্ভব না। কারণ আপনার একটা শিল্প প্রতিষ্ঠান যদি বন্ধ হয়ে যায়, তাহলে সেটাকে আবার পুনরায় চালু করা, এটা এটা দোকান না যে আমি দোকানটা শাটার লাগিয়ে দিলাম, আমি ১ বছর পরে আবার শাটারটা খুলে দোকানটা শুরু করলাম। বিষয়টা তা না। একটা শিল্প কারখানার মধ্যে হিউজ ইনভেস্টমেন্ট, এবং আপনার যে সকল শ্রমিক চলে যাবে সেই শ্রমিককে আনতে পারবেন। একটা ফ্যাক্টরি বন্ধ হয়ে গেলে যে সকল আপনার মেশিনারি আছে, এগুলো যদি প্রতিদিন না চলে তাহলে কিন্তু এটা হ্রাস পড়ে যাবে। এটা কিন্তু আপনার প্রতিদিন চালাতে হয় এবং সার্ভিসিং করতে হয়। জি। তো এই বিষয়গুলো কিন্তু আপনার মনে রেখে আমাদের যে নীতিমালা বা আমাদের যে পরিকল্পনা সেটা সাজাতে হবে। জি, নিয়াজ আলী চিশতি, আপনি বলছিলেন যে সরকার থেকেও আসলে বলা হয়েছে আগামী ২ বছরের মধ্যে যে জ্বালানি এবং বিদ্যুৎ সংকট যেটি রয়েছে সেটি আসলে সহসাই আসলে আমরা সমাধানের সচল রেখে, বাজার ঠিক রেখে আসলে এই পোশাক খাতকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব, কিংবা এই যে জ্বালানি সংকটের এই প্রভাবটা আসলে অন্যান্য শিল্পের ক্ষেত্রেও পড়বে, সেটা আসলে দেশের অর্থনীতিতে আসলে কতটা প্রভাব ফেলবে? মোহাম্মদ শামসুল আরেফিন। জি, ধন্যবাদ আমাকে আপনাদের অনুষ্ঠানে সংযুক্ত করার জন্য। আমি আমাদের ব্যবসায়ী যিনি বন্ধু আছেন নিয়াজ সাহেব, উনি একেবারেই যেগুলো বাস্তবিক, যেহেতু ওনারা ব্যবসা করেন, মার্কেটের সাথে ডিল করেন, উনি খুব সুন্দরভাবে বাস্তবিক সমস্যাগুলো বলেছেন। এখন সরকারের প্রেক্ষিত থেকে আমি যদি বলি যে আমরা আসলে ২০২৪-এর পরে আমরা একটা পরিবর্তিত সময় দিয়ে যাচ্ছি, একটা ট্রানজিশনের ভিতর দিয়ে যাচ্ছি। তারপরে একটি নতুন সরকার এসেছে, ইন্টেরিয়াম সরকারের পরে নতুন গণতান্ত্রিক সরকার তাদের দায়িত্ব বুঝে নিয়েছে। এখন গণতান্ত্রিক সরকার তাদের একটা পরিকল্পনা মাফিক যে জিনিসটা করবে, সেই প্রেক্ষিত থেকে আমি মনে করি সরকারের কাছে সেরকম বিলাসবহুল কোনো অপশন নেই। সরকারকে খুবই বাস্তব ভঙ্গিতে কাজ করে যেতে হবে। এখন এই কাজগুলো করার সময় সরকারকে অনেকগুলো শক্ত ডিসিশনও নিতে হবে। তো আপনি যেটা বললেন যে আমাদের যে অবস্থা, সেখানে যেহেতু সরকার ২ বছর মেয়াদি যেগুলো বলেছে, এখানে অনেকগুলো সরকার বলেছে তারা করবে। এখন সেই করবেটা ২ বছরের ভিতর কখন করবে, ২ বছরের মধ্যে শুরু করলেই হবে না, সেটাকে পূর্ণাঙ্গভাবে একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি বিশ্বাসযোগ্য জায়গায় নিয়ে যেতে হবে। এটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এখন আমি যেটা বলবো যে ধরেন আমি যদি বর্তমান যে সংকটটা আছে সেই সংকটটাকে নিয়ে বলি, যে সরকার স্বল্পমেয়াদী যে পরিমাপগুলো নিয়েছে, যার ভিতরে সরকার ১০০ মিলিয়ন ঘনফুট গ্যাস বিদ্যুৎ সেক্টরের থেকে অ্যাকচুয়ালি আমাদের যে গার্মেন্টসের সেক্টরের যে জায়গাগুলো আছে, ৪টি মেইন জায়গা, সেখানে সরবরাহ করছে। কিন্তু এই ১০০ মিলিয়ন গ্যাস সরবরাহটা যথেষ্ট কিনা, এটা সরকার সঠিকভাবে পরিমাপ করেছে কিনা, এখানে অনেক কিছু আলোচনার জায়গা রয়ে গেছে। যেমন আমাদের বুঝতে হবে যে সেপ্টেম্বর মাসটা হচ্ছে আমাদের নিটওয়্যার সেক্টরের জন্য খুবই ইম্পর্টেন্ট মাস, কারণ সেপ্টেম্বর মাসে নিটওয়্যারের বেশিরভাগ অর্ডার কনফার্মেশন করা হয়। এখন ফ্যাক্টরি যদি তার ক্যাপাসিটি কিভাবে সে ফুলফিল করবে সেই সম্পর্কে তার যদি ধারণা না থাকে, সে যদি বায়ারকে কথা দেয় বা বায়ারকে একটি কনফার্মেশন দেয় এবং পরবর্তী সময়ে, যেটি নিয়াজ সাহেব বললেন, সে যদি সেটা ফেইল করে, তাহলে এই বায়ারকে ফিরিয়ে আনা খুবই কষ্টকর। এটা শুধুমাত্র ফ্যাক্টরির বিষয় না, এটা বাংলাদেশ ব্র্যান্ডের বিষয়। বাংলাদেশ ব্র্যান্ডের উপর একটি নেগেটিভ প্রভাব চলে আসবে। তো সেই ক্ষেত্রে নিটওয়্যার সেক্টরের একটি পজিটিভ দিক হচ্ছে, নিটওয়্যার সেক্টরে আমরা প্রায় ৮৫% আমাদের নিজস্ব ভ্যালু এডিশন, অর্থাৎ আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ খুব স্ট্রং। এখন গ্যাসের প্রভাবে নিটওয়্যার সেক্টরে মেইনলি প্রভাব পড়বে যে ডাইং ক্যাপাসিটি যেটা আছে, অর্থাৎ যেখানে আপনার রং করা হয়, এইটা ছাড়াও আরো একটা সেক্টরে মূলত প্রভাব পড়ে। তো এখন যদি বায়ারদেরকে কনফার্মেশন দেওয়া হয় সেপ্টেম্বর মাসে, এবং আমি যতটুকু বুঝি যে নভেম্বর পর্যন্ত
এই ডাইং এইসব প্রসেস চলমান থাকে। তো এই 3 মাস একটি নিরবিচ্ছিন্নভাবে গ্যাসের প্রবাহ সরকারকে নিশ্চিত করতে হবে। এখন এই নিশ্চিত যদি না করা যায় তাহলে বায়ার লস হবেই, বায়ারের জি। কনফিডেন্স চলে যাবে। তো এই ক্ষেত্রে সরকার আরো যেটা করতে পারে, সরকার ক্যাপাসিটি পর্যালোচনা করে, তার যে সক্ষমতা সেটা পর্যালোচনা করে এবং নিয়ে বিকেএমইর সাথে বসে বিভিন্ন ফার্মের ক্যাপাসিটির একটা ধারণা নিতে পারে যে কোন ফার্মের ক্যাপাসিটি কেমন। এই ক্ষেত্রে বড় ফার্ম যেগুলো, যাদের ক্যাপাসিটি বেশি, যাদের মাধ্যমে অনেক বেশি বেশি শিপমেন্ট দেওয়া যায়, সেইখানে কোনোভাবে ছোট ছোট ফার্মের শেয়ারিং পর্যায়ে সেই ক্যাপাসিটি একটি, আমি যেটা বলতে চাচ্ছি যে বড় ফার্মের ফুল ক্যাপাসিটি ইউটিলাইজেশনের জন্য গ্যাস নিশ্চয়তা দিয়ে, যদি বড় ফার্মের সেই পরিমাণ অর্ডার নাও থাকে, ছোট ফার্মের অর্ডার গুলোকে সেই বড় ফার্মে কোনোভাবে সাবমার্জ করা যায় কিনা সেটা নিয়ে বিকেএমই এবং সরকার নিজেরা একটি পরিকল্পনা করতে সমন্বয়ের পারে। মাধ্যমে আসবে। জি। জি। আপনারা তো দুজনেই আসলে বলছিলেন যে এই সমস্যা আসলে শীঘ্রই সমাধান হবে না, বছর দুয়েক সময় লাগবে। তাহলে এই সমস্যার সমাধান না হলেও অন্য কোনো বিকল্প উপায়ে আসলে এর সমাধান খোঁজা সম্ভব কিনা, যাতে আমরা বিশ্ব অর্থনীতিতে এই যে আমরা পোশাক খাতের উপর অনেকটাই বাংলাদেশের অর্থনীতি নির্ভরশীল, এই খাতে যাতে পিছিয়ে না পড়ি। নিয়াজ আলী চিশতি। জি। আহ, আমি ধন্যবাদ জানাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে। উনি কিন্তু ইতিমধ্যে বেশ কিছু অ্যাসোসিয়েশনের সাথে বসেছে এবং লাকিলি আমিও ওনার সাথে বসতে পেরেছিলাম। তো আমি দেখেছি যে উনি খুবই আগ্রহ ভরে আপনার আমাদের প্রায় আমরা গিয়েছিলাম হলো গিয়ে চা শিল্প নিয়ে। তখন উনি প্রায় 2 ঘন্টা 10 মিনিট আমাদের সাথে আলাপ করেছে, আমাদের বিষয়টা বোঝার চেষ্টা করেছে, আমাদের চা যেন কিভাবে আরো ভালো মার্কেট পেতে পারে, ওয়ার্ল্ডে এক্সপোর্ট করা যেতে পারে। এমন করে প্রত্যেকটা সেক্টরের সাথে কিন্তু বসতেছেন। বসে যেটা হচ্ছে সেটা হচ্ছিল গিয়ে উনি বুঝতে পারছে যে আমাদের সমস্যাটা কোন জায়গায়। এখন কথা হচ্ছিল গিয়ে যে সকল প্ল্যানিং নেওয়ার কথা, বা যারা একমাত্র শুধুমাত্র প্রধানমন্ত্রী দেশে চালা না, উনি আশেপাশে যারা রয়েছেন বা আমাদের মন্ত্রণালয় যারা রয়েছেন, তাদেরও কিন্তু এক্সপার্ট হতে হবে। মানে এই যে সমস্যা, সেই সমস্যা থেকে উত্তরণের যে একটা প্ল্যানিং, সেই প্ল্যানিংটা কিন্তু আসতে হবে। এখন দেখেন, এখন আমরা আছি হলো গিয়ে এটা ফোর্থ জেনারেশন চলছে আমাদের, এবং এখানে আপনার ডিজিটালাইজ থেকে শুরু করে আপনি এআই টেকনোলজি চলতেছে। এখন সেই বিষয়ে কিন্তু আমাদের যারা নীতি নির্ধারণী পর্যায়ে রয়েছে, তাদের কিন্তু এই মেথড থাকতে হবে যে স্টপলি হ্যান্ডেলিং করতে হবে, কিভাবে আপনার এখনকার যে প্রবলেম গুলো এখনই সলিউশন করতে হবে, সেই ধরনের ক্যাপাসিটি কিন্তু থাকতে হবে। সেই মান্ধাতার আমলে চিন্তা চেতনা থেকে বাদ দিয়ে এখন কিন্তু ডিমান্ড হচ্ছিল গিয়া আমার এখন দরকার, আমার এখনই এটা সলভ করতে হবে। আমি আশা নিয়ে বসে থাকবো তারপরে আপনি কখন আসবে, এটা কিন্তু মানে এটা আমি বললে হবে না, এবং যারা বায়ার তারাও কিন্তু এটা মানবে না। তো আপৎকালীন যে সমস্যাটা রয়েছে, সেই সমস্যাটাতে উত্তরণের একমাত্র উপায় আমি যেটা মনে করি সেটা হচ্ছে আমাদেরকে নিশ্চিত করতে হবে, জ্বালানিটা নিশ্চিত করতে হবে। জ্বালানিটা হলো ব্যাকবোন অফ দ্য আপনার ইকোনমি। জ্বালানিটা সব জায়গায়, সেটা আপনি টেক্সটাইল বলি, নিউট্রয় বলি, গার্মেন্টস বলি, অথবা অন্য যে কোনো সেক্টর বলি না কেন, জ্বালানিটাকে কনফার্ম করতে হবে। দেখেন, কিছুদিন পূর্বে যেটা হয়েছিল সেটা আমরা দেখেছি যে ঢাকা শহরে এক একটা পেট্রোল পাম্প, ঢাকা শহর না সমগ্র বাংলাদেশে একটা পেট্রোল পাম্পে কি দীর্ঘ লাইন ছিল। আপনার 10 লিটার তেলের জন্য আপনার সারা রাত আপনার একটা গাড়ি অপেক্ষা করতে হতো পেট্রোল পাম্পে। কিন্তু তখন কিন্তু ছিল না, সংকট কিন্তু ছিল না। এই সংকট যদি থাকতো তাহলে কিন্তু পরবর্তীকালে দেখা গেল 1 মাসের মধ্যে সেটা উদা হলো কি বলেন? নিশ্চয়ই এটা ক্রিয়েটিভ করেছে, বা কেউ আপনার এটাকে আপনার ম্যানিপুলেট করেছে, যার জন্য কিন্তু হয়েছে। তারপরে দেখা গেল কি আপনি জ্বালানি তেলের দাম বাড়িয়ে তখন আবার দেখা গেল আপনি অ্যাভেলেবেল হয়ে গেল। আমার কথা হচ্ছিল যদি দাম বাড়ানোই হতো তাহলে আপনি 1 মাস আগে কেন দাম বাড়লো না? কারণ আমাদের কিন্তু ক্রয় ক্ষমতা বেড়েছে, এটা কিন্তু অনস্বীকার্য। আমরা এখন টাকা দিয়ে যে কোনো জিনিস কিনতে পারি, তাহলে আমি যদি পারি তাহলে কেন আমাকে ওই জিনিসটা দিচ্ছে না? যদি আপনার যদি একটা মাস যদি আমরা যেই সকল ভাবে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, ব্যবসায়ীরা ফ্যাক্টরি যে আপনার মানে আমরা অর্ধেকের নিচে নেমে এসছে আমাদের প্রোডাকশন প্রত্যেকটা সেক্টরে, সেই ক্ষতি কি সামলানো সম্ভব? কারণ ব্যবসা যখন আমরা যারা ব্যবসা করি তারা দেখবেন যে আমরা প্রোডাকশনের উপর বেস করে কিন্তু আমাদের মুনাফাটা হয়। প্রোডাকশন যে মাসে কমে যাবে
আপনি মুনাফা তো দূরের সকল কারণে কিন্তু আপনার ব্যবসায়ীরা ক্লাস বের হচ্ছে, দিন শেষে কিন্তু কোমর দড়ি পড়ছে ব্যবসায়ীদেরই। তো আমাদের কথা হচ্ছিল কি, আমরা ট্যাক্স দিচ্ছি, আমরা ভ্যাট দিচ্ছি, আমরা যেটা আপনার সরকার রাজস্ব আহরণে সহায়তা করতেছি, তা আমাদের উপর যদি আপনার এই ফ্যাসিলিটি, আমরা কোনো টাকা চাই না বা আমরা কোনো বিনা পয়সায় কোনো আপনার সুবিধা চাই না, আমরা অর্থ দিয়ে বা আমাদের সাপোর্ট দিয়ে আমরা চাচ্ছি হলো গিয়ে আমাদের ফ্যাসিলিটি গুলো দেওয়ার জন্য। জি। তো তাতে যদি আমাদের যদি আপনার বেশি দামে যদি আপনার জ্বালানি সরবরাহ করতে, তাহলে তাও দেন, তাহলে হবে যেটা হলো গিয়ে আমরা অন্য দিক দিয়ে আপনার কষ্ট বেশি দাম দিয়ে যদি আপনারা জ্বালানি ক্রয় করেন, সেক্ষেত্রে আপনাদের তো উৎপাদন ব্যয় বেড়ে যাবে, তখন আপনারা বৈশ্বিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে পারবেন কিনা? টিকে থাকতে পারবো না। কিন্তু এখন তো যদি আমরা বন্ধ হয়ে যায়, এখন আমরা যেটা চিন্তা করবো সেটা হচ্ছে আমরা হয়তো 5 বছর লাভ করেছি, আমরা এখন লাভ করবো, আমরা লস করব, তাও তো আমরা চলতে পারবো। আমাদের যদি ফ্যাক্টরি বন্ধ হয়ে যায়, তাহলে আমাদের যে দিন শেষে যে ব্যাংক ইন্টারেস্ট, ব্যাংকের যে লাইবিলিটি, ব্যাংকের যে আপনার ইনস্টলমেন্ট, সেটা পেমেন্ট করবো কোত্থেকে? লস বেয়ার করা সম্ভব, কিন্তু আপনার যদি বন্ধ হয়ে যায়, তাহলে আমার ইনস্টলমেন্ট আমি পেমেন্ট করবো কিভাবে? তখন তো আমি একবার যদি আমি ইনস্টলমেন্ট পেমেন্ট না করতে পারি, পরবর্তী মাসে তো আমি আপনার ডাবল হয়ে যাবে আমার ইনস্টলমেন্টটা, এর 6 মাস পর তো আমি ক্লাসিফাইড হয়ে যাব। অন্তত সেই দিকে বিবেচনা, আমার যদি বেশি দামে জ্বালানি আমাদের আমদানি করতে হয় বা কোথা থেকে আপনার আমাদেরকে দিতে হয়, ভর্তুকি দিয়ে দিতে হয়, তাহলেও কিন্তু আমরা সার্ভাইভ করতে পারবো। এটা কিন্তু বিকল্প নাই। আর এটা দুইটা প্ল্যানিং করা যেতে পারে, একটা হচ্ছে স্বল্প মেয়াদী, একটা দীর্ঘমেয়াদী। স্বল্প মেয়াদী হচ্ছিল গিয়ে আমাদেরকে যেভাবে হোক জ্বালানি আপনার দাম বাড়িয়ে হলেও আমাদেরকে সাপোর্টটা দেওয়া। আর দীর্ঘমেয়াদী হচ্ছিল গিয়ে আমাদের যে নিজস্ব যে সকল সোর্স রয়েছে, আমাদের মিনারেল রয়েছে, গ্যাস যে কূপগুলো জি, রয়েছে, সেগুলোকে মোহাম্মদ ডিগিং করা, নতুন শামসুল আরফিন, সেক্টর। আপনার কাছে আসলে আমি একটু জানতে চাইবো, আমাদের নিয়াজ আলী চিশতি বারবারই বলছিলেন যে এই সমস্যা সমাধান না হলে আমরা আসলে যে আমাদের যে রয়েছে, আমরা যাদের কাছে আসলে রপ্তানি করছে সেই বায়ারদের আমরা হারাতে পারি যদি এই সমস্যা চলমান থাকে। সেক্ষেত্রে আমরা 2 বছরের কথা বলছি, কিন্তু এটা যদি আরো দীর্ঘায়িত হয়, সেক্ষেত্রে আসলে দেশের সামগ্রিক রপ্তানি অর্থনীতিতে আসলে কতটা ধাক্কা পড়বে? কারণ বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের অনেক বড় একটা অংশ কিন্তু রাজস্ব আসে হচ্ছে এই পোশাক খাত থেকে। সেক্ষেত্রে আসলে বাংলাদেশের জন্য কত বড় ধাক্কা অর্থনীতিতে পড়তে পারে? আপনি যেটা বললেন সেটাকে আমি ধরবো যে অত্যন্ত মানে যেটাকে বলা যায় খারাপ অবস্থার কথাটা বলেছেন। তো আমরা যদি আপনাদের প্রতিবেদনের প্রথমেও দেখি যে আমাদের এত সমস্যার পরেও গত বছরের উদ্যোক্তা একজন বলছিলেন বা আপনাদের ইতে যা বললো যে আমরা 4% রপ্তানি হারিয়েছি বা টোটাল $147 কোটি। সো আমাদের আসলে আমাদের যে আপনার ইন্ডাস্ট্রিটা বা গার্মেন্টস ইন্ডাস্ট্রিটা কিন্তু পৃথিবীতে ছোট না। আমরা ইকোনমিক্সের ভাষায় একটা কথা বলি, স্মল কান্ট্রি। আমাদের আন্তর্জাতিক বাজারে পণ্য অনুযায়ী আমরা খুবই সময় স্বল্পতায় আছে, মানে একদম শেষ সময় আছে, আমরা খুব ছোট করে আমি জানতে যেটা চাই। বলবো যে আমাদের যে রেজিলেন্সি আছে, আমাদের হয়তো লিড টাইম দেরি হয়, কিন্তু এই সমস্যা থাকবে না। আমাদের এন্টারপ্রেনিয়ররা যথেষ্ট পরিমাণ আপনার আমি বলবো মেধাবী, তারা স্কোপ করে নিবেন। সরকারকে তারা সবসময় চাপ দিয়ে যাবেন। সরকার একটু স্লো মুভ করেন, বাট সরকার যে পদক্ষেপ 2 বছরে বলেছেন, এটাতে কনস্ট্যান্ট চাপ থাকলে এই সংকট বেশি দিন স্থায়ী হবে না। সরকারও আগ্রহী হয়ে আসবেন। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। আমরা কাটিয়ে উঠবো। জি, অনেক ধন্যবাদ আপনাদের সংবাদযোগে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের সংবাদযোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় ও তার বিস্তারিত নিয়ে। 71-এর সাথেই থাকুন।